স্টুডেন্টস, ক্লাস 10-এর আগে একটা দিয়ে দিয়েছি, আজকে ইতিহাস সাজেশন দিচ্ছি, সাজেশন প্লাস অ্যান্সার 2021-এর মাধ্যমিকের জন্য আর কি। এবার তোমাদের এটা FM 90, এটাই সাজেশন, এবং এতে দেখো উত্তরও দেওয়া আছে, এবং এটা PDF আকার দেওয়া থাকবে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নেবে এবং তারপরে একটু শুনে নেবে, তাহলে তোমাদের আর অসুবিধা হবে না। বিভাগ ক দেখো, 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 20, 20টা করতে হবে। 1.1 দেখো, সাবালট্রান গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন ক মার্ক ব্লক, খ ফার্নান্দ ব্রদেল, গ রণজিৎ গুহ, ঘ রমেশচন্দ্র মজুমদার। উত্তর হবে গ রণজিৎ গুহ। এরপরে দেখো, খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেন ক কৌশিক বন্দ্যোপাধ্যায়, খ বরিয়া মজুমদার, গ রূপক সাহা, ঘ গৌতম ভট্টাচার্য। উত্তর হবে ক কৌশিক বন্দ্যোপাধ্যায়। 1.3 দেখো, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী লেখেন ক অশোক মিত্র, খ গীতা কাপুর, গ অবনীন্দ্রনাথ ঠাকুর, ঘ জাহিদ চৌধুরী। উত্তর হবে গ অবনীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো 1.4, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে ক ফটোগ্রাফির ইতিহাসের, খ খেলাধুলার ইতিহাসের, গ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের, গ পরিবেশের ইতিহাসের। উত্তর হবে গ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। এরপর দেখো, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকাটির নাম ক দিগদর্শন, খ সমাচার দর্পণ, গ সোমপ্রকাশ, খ বঙ্গদর্শন। উত্তর হবে ক দিগদর্শন। এটা আলালের ঘরে দুলাল রচনা করেন ক ঈশ্বরগুপ্ত, খ মধুসূদন দত্ত, গ প্যারিচাঁদ মিত্র, ঘ উমেশচন্দ্র দত্ত। উত্তর হবে গ প্যারিচাঁদ মিত্র। এরপরটা দেখো, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ক লর্ড ক্লাইভ, খ লর্ড কর্নওয়ালিস, গ লর্ড ওয়ারেন হেস্টিংস, ঘ লর্ড ওয়েলেসলি। উত্তর হবে গ লর্ড ওয়ারেন হেস্টিংস। এরপর দেখো, নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল ক বামাবোধিনী, খ এথেনিয়াম, গ সোমপ্রকাশ, গ সমাচার দর্পণ। উত্তর হবে খ এথেনিয়াম। এবার দেখো, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন ক রানী রাসমণি, খ রানী দুর্গাবাই, গ রানী শিরোমণি, ঘ রানী তারাবাই। উত্তর হবে গ রানী শিরোমণি। এরপর দেখো, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন ক চুয়ার বিদ্রোহের, খ কোল বিদ্রোহের, গ সাঁওতাল হুলের, ঘ মুন্ডা বিদ্রোহের। উত্তর হবে খ কোল বিদ্রোহের। এরপরে খুদকাঠি প্রথা প্রচলিত ছিল ক মুন্ডা সমাজে, খ সাঁওতাল সমাজে, গ কোল সমাজে, ঘ ভিল সমাজে। উত্তর হবে এটা ক মুন্ডা সমাজে। এটার উত্তর হবে ক মুন্ডা সমাজে। এবার দেখো, ফরাজি কথার অর্থ হলো ক আল্লাহর কাছে নিবেদন, খ নবজাগরণ, গ আল্লাহ নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য, ঘ মোহাম্মদ নির্দেশিত পথ। উত্তর হবে এটা তোমাদের লিখতে হবে আল্লাহর নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। এটা হবে গ উত্তর হবে, এটা গ উত্তর হবে আল্লাহ নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। এবার দেখো, বিহারে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন ক কুনওয়ার সিং, খ নানা সাহেব, গ তাতিয়া টপি, ঘ মঙ্গল পাণ্ডে। উত্তর হবে ক কুনওয়ার সিং। এরপরে দেখো, মহারানীর ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় 1 জানুয়ারি, খ 26 জানুয়ারি, গ 2 অক্টোবর, ঘ 1 নভেম্বর। উত্তর হবে ঘ 1 নভেম্বর। বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় ক 1836 খ্রিস্টাব্দে, খ 1826 খ্রিস্টাব্দে, গ 1846 খ্রিস্টাব্দে, ঘ 1806 খ্রিস্টাব্দে। উত্তর হবে ক 1836 খ্রিস্টাব্দে। দেখো, ভারত সভার প্রাণপুরুষ ছিলেন ক আনন্দমোহন বসু, খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গ শিবনাথ শাস্ত্রী, ঘ দ্বারকানাথ গাঙ্গুলি। উত্তর হবে খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবার দেখো, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো ক বর্ণপরিচয়, খ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, গ মঙ্গল সমাচার, ঘ অন্নদা মঙ্গল। উত্তর হবে ঘ অন্নদা মঙ্গল। বটতলা প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত বই হলো ক চৈতন্য চরিতামৃত, খ নববাবু বিলাস, গ বর্ণপরিচয়, ঘ লোর চন্দ্রানী। উত্তর হবে খ নববাবু বিলাস। দেখো, ISCS এর প্রথম ভারতীয় অধিকর্তা হলেন ক মহেন্দ্রনাথ সরকার, খ জগদীশচন্দ্র বসু, গ মেঘনাথ শাহ, ঘ প্যারীমোহন মুখোপাধ্যায়। উত্তর হবে ঘ প্যারীমোহন মুখোপাধ্যায়। এবার দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ স্বামী বিবেকানন্দ, ঘ দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে খ রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো, বিভাগ ক্ষয় তোমাদের কি থাকবে? বিভাগ ক্ষয় 2 নম্বরে আসবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 গুণ 16, 16 নম্বর থাকবে। এই যেটা যেটা বলবে সেভাবেই কিন্তু উত্তর দিতে হবে। দেখো, উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 4,
2.1 দেখো, প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি? দেনা পাওনা। 2, কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? 1872 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। ভয়েলকার কে ছিলেন? জার্মান কৃষিবিদ। অর্থাৎ উপবিভাগ 2.2, ঠিক না ভুল নির্ণয় করো। 1 4, এটাও 4টে। ক্রিকেট খেলার রাজা নামে পরিচিত ঠিক। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটাও ঠিক। নীলদর্পণ নাটকের প্রেক্ষাপটে 1858 খ্রিস্টাব্দের বাংলা নীল বিদ্রোহ সংগঠিত হয়, এটা ভুল। এবার দেখো, সাঁওতাল বিদ্রোহ উলগুলান নামে পরিচিতি ছিল, ভুল। এবার দেখো উপবিভাগ 2.3, কয়স্তম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলে। 1 4, নীল কমিশন। এখানে দেখো সাঁওতাল বিদ্রোহ আছে, বিষ্ণুচরণ বিশ্বাস পাবনার কৃষক বিদ্রোহ আছে 1870 খ্রিস্টাব্দ, আর এখানে আছে 1860 খ্রিস্টাব্দ, ফুল নীল বিদ্রোহ। এখানে দেখো 2.3 নীল কমিশন, এটা হবে 1860 খ্রিস্টাব্দ, বিষ্ণুচরণ বিশ্বাস, এটা নীল বিদ্রোহ, এটা 4, আর 1870 খ্রিস্টাব্দ পাবনার কৃষক বিদ্রোহ, আর ফুল সাঁওতাল বিদ্রোহ, এরকম হবে। এরপর দেখো উপবিভাগ 2.4, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। 1 4, 4টে করতে হবে ও নামাঙ্কিত করো। সাঁওতাল বিদ্রোহের এলাকা, নীল বিদ্রোহের একটি কেন্দ্র যশোর, নবজাগরণের প্রাণকেন্দ্র কলকাতা, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। এটা তোমরা বই থেকে করে নেবে। এবার দেখো উপবিভাগ 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি দেখো, গ্রাম বাচ্চা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা। ব্যাখ্যা 1, এই পত্রিকা নীল বিদ্রোহকে সমর্থন করে। ব্যাখ্যা 2, এর পূর্ববর্তী কোনো সংবাদপত্রে গ্রামের কথা বলা হয়নি। ব্যাখ্যা 3, হরিনাথ মজুমদার ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি। উত্তর ব্যাখ্যা 2, এর পূর্ববর্তী কোনো সংবাদপত্রে গ্রামের কথা বলা হয়নি, এটা হবে সঠিক উত্তর। বিবৃতি দেখো, আদিবাসী কোলরা দিকুদের ওপর ক্রুদ্ধ ছিল। ব্যাখ্যা 1, দিকুরা কোলদের উপর তীব্র শোষণ চালাতো। ব্যাখ্যা 2, দিকুরা কোলদের নীল চাষে বাধ্য করত। ব্যাখ্যা 3, বহিরাগত মহাজন ও জমিদাররা দিকু নামে পরিচিত ছিল। উত্তর হবে ব্যাখ্যা 1, দিকুরা কোলদের উপর তীব্র শোষণ চালাতো। এবার দেখো বিবৃতি, 19 শতককে সভা সমিতির যুগ বলা হয়। ব্যাখ্যা 1, 19 শতকে ভারতে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে। ব্যাখ্যা 2, ডক্টর অনিল শীল 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন। ব্যাখ্যা 3, 19 শতকের সভা সমিতিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল জাতীয় কংগ্রেস। উত্তর হবে ব্যাখ্যা 1, 19 শতকে ভারতে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে। এবার দেখো 2.5F4, বিবৃতি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 1, এর দ্বারা তিনি নিজেকে একজন সুদক্ষ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। ব্যাখ্যা 2, এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেন। ব্যাখ্যা 3, এর দ্বারা তিনি ভারত ও ইংল্যান্ডের বিজ্ঞানের মধ্যে যোগসূত্র তৈরি করেন। ব্যাখ্যা 2, এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেন, এটা উত্তর। এবার দেখো বিভাগ গ, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদের যে কোনো 11টি করতে হবে, 2 × 11 22 নাম্বার। এবার নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তর দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা সমাজে যারা তথাকথিত অন্তজ ও দলিত নামে পরিচিত সেই সব শ্রেণীর মানুষদের কথা ও কাহিনী এই ধরনের ইতিহাস চর্চার বিষয়বস্তু। যুগ যুগ ধরে চলে আসা এই সব মানুষদের ঐতিহ্য সংস্কৃতির নবাগত সংস্কৃতির সঙ্গে তাদের বিরোধ এবং পরিণামে বিক্ষোভ বিদ্রোহ নিয়ে এক শ্রেণীর ঐতিহাসিকরা গবেষণা করেন। রণজিৎগীয়, শাহিদ আমিন, জর্জ রুদে, গৌতম ভদ্র প্রমুখ এই শ্রেণীর ঐতিহাসিক। ইতিহাস চর্চার এই নতুন ধারাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চা। এবার দেখো শহরের ইতিহাস চর্চার গুরুত্ব কী? উত্তর, আধুনিক ইতিহাস চর্চায় শহরের ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ। গুরুত্ব 1, শহরের জীবনযাত্রা সম্পর্কে ধারণা। শহরের ইতিহাস চর্চার ফলে শহরের পতনের কারণ, শহরের অধিবাসীদের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি বিষয়ে জানা যায়। 2, পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে ধারণা। শহরের ইতিহাস চর্চার ফলে পৌরশাসন, রাজনৈতিক অবস্থা, স্থাপত্য, শিল্প, সংস্কৃতি, উন্নয়নের ধারা, বিবর্তন প্রভৃতি বিষয়ে ধারণা পাওয়া যায়। এবার দেখো 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে কি বলা হয়? উত্তর, ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া 1813 খ্রিস্টাব্দের সনদ আইন ভারতের শিল্পক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্ব, অর্থ বরাদ্দ। এই সনদ আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয়। 2, জনশিক্ষা। ভারতীয়দের শিক্ষার
অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কোম্পানি সরকারের, একথা স্বীকৃত হয়। এরপরে দেখো, কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উত্তর 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য এক ভালো পাঠ্য বই প্রকাশ করা। ডেভিড হেয়ার ইংরেজি ও ভারতীয় ভাষায় ভালো পাঠ্য বই রচনা করার জন্য এই সোসাইটি প্রতিষ্ঠা করেন। দুই, শিক্ষার প্রসার ঘটানো। তিনি অল্প দামে বই বিক্রি করে আবার কখনো বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগী হন। এরপর দেখো, উডের ডেসপাস কি? বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা বিষয়ক নির্দেশনামা বা ডেসপ্যাচ জারি করেন। নির্দেশনামা বা ডেসপ্যাচে কি ছিল? এক, ভারতের 3টি প্রেসিডেন্সি শহরে যেমন কলকাতা, মাদ্রাজ আর মুম্বাই 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। 2, শিক্ষক শিক্ষণ, ছাত্রদের মেধা অনুযায়ী বৃত্তিদানের ব্যবস্থা হবে। 3, প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে। 4, নারী শিক্ষাকে প্রসারিত করতে হবে ইত্যাদি। গুরুত্ব, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে এই নির্দেশনামা ছিল একটি মহাসনদ বা ম্যাগনা কার্টা। এরপর দেখো 3.6, মধুসূদন গুপ্ত কে ছিলেন? ভারতের আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাসে মধুসূদন গুপ্ত একটি স্মরণীয় ব্যক্তিত্ব। জন্ম, মধুসূদন গুপ্ত 1800 খ্রিস্টাব্দে হুগলি জেলার বৈদ্যবাটিতে জন্মগ্রহণ করেন। অবদান, 1836 খ্রিস্টাব্দের 28 অক্টোবর রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ সহ আরও কয়েকজনের সহায়তায় মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবস্থা করেন। এই উপলক্ষে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে তোপধ্বনির মাধ্যমে মধুসূদনকে অভিবাদন জানানো হয়। মধুসূদন গুপ্তের কয়েকটি অনুবাদ গ্রন্থ হলো বাংলা লেখা লন্ডন ফার্মাকোপিয়া এবং সংস্কৃতে লেখা অ্যানাটমিস্ট, বেদ, ম্যাকাম প্রভৃতি। এবার দেখো, বিদ্রোহ কাকে বলে? বিদ্রোহের একটি উদাহরণ দাও। বিদ্রোহ, রিভোল্ট। বিদ্রোহ হলো প্রচলিত ব্যবস্থার তীব্র বিরোধিতা করা, প্রচলিত শাসন ব্যবস্থাকে অগ্রাহ্য করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে সাধারণভাবে বিদ্রোহ বলা হয়। প্রচলিত ব্রিটিশ শাসন ব্যবস্থাকে অগ্রাহ্য করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বিদ্রোহ বলে চিহ্নিত হয়েছে, যথা চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পাবনা বিদ্রোহ প্রভৃতি। এবার দেখো, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কি? মুন্ডা বিদ্রোহের পর ব্রিটিশ সরকার মুন্ডা উপজাতিদের কিছুটা সন্তুষ্ট করার নীতি নেয়। এই উদ্দেশ্যে মুন্ডাদের অভাব অভিযোগের সুষ্ঠু সমাধানের জন্য সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন 1908 খ্রিস্টাব্দ পাশ করে। এই আইনের দ্বারা মুন্ডাদের খুঁতকাটি প্রথা কিছুটা স্বীকৃতি লাভ করে। মুন্ডাদের ওপর বেট বেগারি প্রথা নিষিদ্ধ হয়। এরপর দেখো, মঙ্গল পাণ্ডে কে ছিলেন? মঙ্গল পাণ্ডে ছিলেন বারাকপুর সেনানিবাসের 34 নং নেটিভ ইনফ্যান্ট্রির একজন সিপাহী। তিনি 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ বিদ্রোহ ঘোষণা করেন। এর ফলে সরকার মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করে, বিচারে তার ফাঁসি হয়। কে ভাইসরয় উপাধি লাভ করেন? 1858 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন। রানীর প্রতিনিধি হিসাবে গভর্নর জেনারেল ভারতের শাসন পরিচালনার দায়িত্ব পান। তার উপাধি হয় ভাইসরয়। এবার দেখো, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 19 শতকে গড়ে ওঠা জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি মৌলিক পার্থক্য ছিল। এক, জমিদার সভা ছিল মূলত জমিদার ও ধনী ব্যবসায়ীদের সংগঠন। অন্যদিকে ভারত সভা সর্বস্তরের মানুষকে নিয়ে গণসংগঠন গড়ে তুলেছিল। দুই, জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা। অন্যদিকে ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। এরপর দেখো, জাইলোগ্রাফি পদ্ধতি কি? খ্রিস্টীয় 8ম শতকে চীনে কাঠ বা পাথরের ব্লকের দ্বারা মুদ্রণ কৌশল আবিষ্কৃত হয়। ব্লকের দ্বারা এই মুদ্রণ পদ্ধতি জাইলোগ্রাফি নামে পরিচিত। এরপর দেখো, ইলবার্ট বিল কি ছিল? লর্ড রিপনের আগে এদেশের কোনো ভারতীয় বিচারক কোনো ইংরেজের বিচার করার অধিকারী ছিল না। ইংরেজ মানে ইংরেজ অধিবাসী আর কি। এই বর্ণ বৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন। এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করার অধিকার পায়, যা ইলবার্ট বিল নামে পরিচিত। এরপর দেখো, প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি কবে কোথা থেকে প্রকাশিত হয়? রামরাম বসু প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি 1801 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ছাপাখানা থেকে প্রকাশ করেন। এবার দেখো, মহেন্দ্রলাল সরকার কে ছিলেন? ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক। তিনি 1876 খ্রিস্টাব্দে কলকাতার বউবাজার স্ট্রিটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS প্রতিষ্ঠা করেন। এবার দেখো,
বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো? বসু বিজ্ঞান মন্দিরে পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্বভরের গবেষণা হতো। এবার দেখো বিভাগ গ, 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, 4 গুণ 6 24 নাম্বার আর কি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছে? দেখো 19 শতকে বাংলা থেকে প্রকাশিত পত্রপত্রিকার মধ্যে সমকালীন সমাজের প্রতিফলন ঘটেছে। সেই সব পত্রপত্রিকার মধ্যে উল্লেখযোগ্য হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। সমকালীন বাংলার সমাজের বিভিন্ন ঘটনার চিত্র। এক হচ্ছে দুর্দশা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বাংলার দরিদ্র কৃষক মজুরদের দুর্দশা, দুরবস্থার নানা ঘটনার চিত্র তার পত্রিকায় নিয়মিত প্রকাশ করতেন। দুই হচ্ছে শোষণ অত্যাচার। তৎকালীন বাংলার প্রজারা ব্রিটিশ সরকারের পুলিশ, জমিদার ও মহাজনদের দ্বারা সর্বদা কিভাবে শোষণ ও অত্যাচারের শিকার হয়, সাঁওতাল পরগনার আদিবাসীরা আর কি কিরূপ অত্যাচারের শিকার হয়, সাঁওতাল বিদ্রোহের সময় সরকারি সেনা কিরূপ নৃশংসভাবে অগণিত সাঁওতালদের হত্যা করে, তার বিবরণ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো। এরপর 3 হচ্ছে নীল চাষ। বিদেশি নীলকর সাহেবরা কিভাবে বাংলার চাষিদের নীল চাষে বাধ্য করত, তারা চাষিদের উপর কি নির্মম অত্যাচার চালাতো, নীল চাষ করে কৃষকরা কিভাবে দুর্দশার শিকার হতো, এইসব ঘটনার নানা খবর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো। এবং অর্থনৈতিক দুর্দশা। ব্রিটিশ সরকার বাংলার চাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি করে বিনিময়ে মদ আমদানি করত। এর ফলে বাংলার অর্থনৈতিক দুর্দশা ও সামাজিক অপরাধ বৃদ্ধি পাওয়ার নানা খবর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রকাশিত হতো। এবারে নারীর অবস্থা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তন করলে হরিশ্চন্দ্র তার পত্রিকার মাধ্যমে বিধবা বিবাহ সমর্থনে জনমত গড়ে তোলেন। নারী শিক্ষাকে সমর্থন করে এই পত্রিকায় নারী শিক্ষার সপক্ষে ব্যাপক প্রচার চালায়। হচ্ছে কুসংস্কার। মেয়েদের বাল্যবিবাহ, পুরুষদের বহুবিবাহ, মদ্যপান প্রভৃতি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে নানা সংবাদ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নিয়মিত ছাপা হতো। এরপরে সামাজিক সচেতনতা। নীল চাষীদের দুর্দশা সহ বাংলার সমাজের সমস্যার চিত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রকাশিত হওয়ার ফলে সমাজের শিক্ষিত উচ্চবিত্ত বাঙালি এমনকি ইউরোপীয়রাও এই পত্রিকা থেকে দরিদ্র শ্রেণীর ওপর তীব্র শোষণ ও অত্যাচারের কাহিনী জানতে পারে। এরপর দেখো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের গুরুত্ব কী? নীলদর্পণ নাটকের গুরুত্ব। ভূমিকা। 19 শতকে বাংলার নীল চাষীদের ওপর নীলকর সাহেবদের শোষণ, অত্যাচার ও নীল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বিশিষ্ট নাট্যকার ও সমাজসেবক দীনবন্ধু মিত্র 1829 থেকে 1873 খ্রিস্টাব্দে তার জন্মমৃত্যু। নীলদর্পণ 1860 খ্রিস্টাব্দে নাটক রচনা করেন। সমকালীন প্রেক্ষাপটে এই নাটকের অপরিসীম গুরুত্ব ছিল। যেমন 1 নীল চাষীদের দুর্দশা। নীলকর সাহেবদের দ্বারা বাংলার চাষিদের বাধ্য হয়ে নীল চাষ করা, চাষিদের ওপর নীলকরদের সীমাহীন অত্যাচার, এর ফলে নীল বিদ্রোহের সূত্রপাত 1858 খ্রিস্টাব্দ প্রভৃতি ঘটনার বিভিন্ন চিত্র নীলদর্পণ নাটকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। 2 শিক্ষিত সমাজে আলোড়ন। নীলদর্পণ নাটককে নীল চাষীদের উপর যে নির্মম অত্যাচার চিত্র তুলে ধরা হয় তা থেকে শিক্ষিত সমাজ নীল চাষীদের উপর এই অন্যায় অত্যাচার সম্পর্কে জানতে পারে। ফলে বাংলার শিক্ষিত সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। 3 ইংরেজি ভাষায় অনুবাদ। নীলদর্পণই হলো বাংলায় প্রথম বাংলা ভাষায় নাটক যা ইংরেজি ভাষায় অনুদিত হয়। ইংরেজি অনুবাদটি খ্রিস্টান পাদ্রী রেভারেন্ড জেমস লং এর নামে প্রকাশিত হয়। সরকার লং সাহেবকে অভিযুক্ত করে 1861 খ্রিস্টাব্দ বিচারে তার 1 মাস কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা ধার্য হয়। ইউরোপে প্রচার। নীলদর্পণ নাটকে ইউরোপের বিভিন্ন দেশেও যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। ইংরেজি ছাড়াও অন্যান্য ইউরোপীয় ভাষায় এই নাটক অনুদিত হয়। এরপর দেশপ্রেম। নীলদর্পণ নাটক সাম্রাজ্যবাদী শোষণ ও অত্যাচার সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজকে সচেতন ও প্রতিবাদী করে তোলে। এই নাটক বাঙালির মনে দেশপ্রেম ও জাতীয়তাবাদের জন্ম দেয়। এরপর দেখো উপবিভাগ ঘ.2 4.3 কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন?
ঔপনিবেশিক অরণ্যায়ন প্রবর্তনের উদ্দেশ্য দেখো। ভূমিকা: ব্রিটিশ সরকার ভারতের অরণ্যগুলির উপর একাধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে 19 শতকের প্রথমার্ধ থেকে বিভিন্ন উদ্যোগ নিতে শুরু করে এবং 1865 খ্রিস্টাব্দে এবং 1878 খ্রিস্টাব্দে পৃথক দুটি অরণ্যায়ন প্রবর্তন করে। এই আইন প্রবর্তনে ব্রিটিশ সরকারের বিভিন্ন উদ্দেশ্য ছিল। এক হচ্ছে আর্থিক সমৃদ্ধি। ব্রিটিশ সরকার দেশীয় আদিবাসীদের অধিকার ধ্বংস করে ভারতের সুবিস্তৃত অরণ্যগুলির কাঠ ও অন্যান্য বনজ সম্পদ একচেটিয়াভাবে হস্তগত করার উদ্যোগ নেয়। এভাবে নিজের আর্থিক শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে সরকার অরণ্য আইন প্রবর্তন করে। 2. রেলপথ নির্মাণ। ব্রিটিশ সরকার এদেশে 1853 খ্রিস্টাব্দের পর থেকে দ্রুত ও ব্যাপক রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়। রেলপথ এবং রেলের কামরা নির্মাণের জন্য যে প্রচুর পরিমাণ কাঠের প্রয়োজন ছিল তা সংগ্রহের উদ্দেশ্যে সরকার এদেশের অরণ্যগুলির উপর একাধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। 3 হচ্ছে জাহাজ নির্মাণ। ব্রিটিশ সরকার এদেশের সীমান্ত সুরক্ষা এবং ব্রিটেনের জন্য প্রয়োজনীয় জাহাজ নির্মাণের কর্মসূচি নেয়। জাহাজ নির্মাণের জন্য যে প্রচুর পরিমাণ কাঠের প্রয়োজন ছিল তা সংগ্রহের উদ্দেশ্যে সরকার অরণ্যে আধিপত্য প্রতিষ্ঠার আইন প্রণয়ন করে। 4 হচ্ছে বিনোদন। বনাঞ্চলে শিকার করা ছিল এদেশের ব্রিটিশ রাজন্যবর্গ, রাজকর্মচারী এবং তাদের অনুগত দেশীয় রাজাদের বিনোদনের অন্যতম মাধ্যম। বনাঞ্চলে এই শিকারের বিষয়টি অবাধ করার উদ্দেশ্যে সরকার অরণ্যায়ন প্রবর্তনের প্রয়োজন বোধ করে। এরপরটা দেখো, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। দেখো, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। ভূমিকা: 1855 থেকে 56 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ ছিল দরিদ্র সাঁওতালদের আপসহীন এক সংগ্রাম। তবে এই বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে বিতর্ক আছে। যেমন আদিবাসীদের বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ ছিল বিহারের ছোটনাগপুর অঞ্চলের আদিবাসী বা উপজাতি সাঁওতালদের বিদ্রোহ। আদিবাসী সাঁওতালরাই ছিল এই বিদ্রোহের প্রাণশক্তি। 2. কৃষক বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত একটি কৃষক বিদ্রোহ। দরিদ্র ও শোষিত আদিবাসী সাঁওতাল কৃষকরা জমিদার, মহাজন ও ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এই বিদ্রোহে অংশ নিয়েছিল। 3. ব্রিটিশ বিরোধী বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ শুধু জমিদার বা মহাজন বিরোধী বিদ্রোহ ছিল না, এই বিদ্রোহ ছিল স্পষ্টতই ব্রিটিশ বিরোধী। বাংলার লেফটেন্যান্ট গভর্নমেন্ট হ্যালিডে বলেন যে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোই এই বিদ্রোহের উদ্দেশ্য ছিল। 4 হচ্ছে গণবিদ্রোহ। সাঁওতাল কৃষকদের উদ্যোগে এই বিদ্রোহ শুরু হলো। স্থানীয় কামার, কুমোর, তেলি, গোয়ালা, মুসলিম, তাঁতি, চামার, ডোম প্রভৃতি সম্প্রদায় ও পেশার মানুষও এই বিদ্রোহে সামিল হয়। তাই নরহরি কবিরাজ একে সকল সম্প্রদায়ের দরিদ্র জনগণের মুক্তিযুদ্ধ বলে অভিহিত করেছেন। 5. ধর্ম নিরপেক্ষ বিদ্রোহ। কেউ কেউ সাঁওতাল বিদ্রোহে ধর্মের প্রভাব দেখতে পেলেও এই বিদ্রোহ প্রকৃতপক্ষে ধর্মকেন্দ্রিক ছিল না। বিদ্রোহী সাঁওতালরা ঈশ্বরকে কোনো গুরুত্বই দেয়নি আর কি, বরং তারা চিৎকার করে বলতো, ঈশ্বর মহান, কিন্তু তিনি থাকেন বহু বহু দূরে, আমাদের বাঁচাবার কেউ নেই। এরপরে দেখো, উপবিভাগ ঘ পয়েন্ট 3 4.5 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। দেখো উত্তর: 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। ভূমিকা: 19 শতকের প্রথমার্ধে বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে এবং এই শিক্ষা গ্রহণ করে একদল শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি এই শ্রেণীর মনোভাব সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. ব্রিটিশ শাসনের ওপর বিশ্বাস। শিক্ষিত বাঙালি মধ্যবিত্তদের একটি বড় অংশ 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ শাসনের উপর অগাধ বিশ্বাস রাখত। তারা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহেরও বিরোধী ছিল। 2. সিপাহী বিদ্রোহের বিরোধিতা। বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিতাড়নের পর কেউ ভারতের জাতীয় রাষ্ট্র এবং সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কিনা এই বিষয়ে শিক্ষিত বাঙালি সমাজ সন্দিহান ছিল, তাই তারা 1857 এর বিদ্রোহকে সমর্থন করেনি। 3. খ্যাতনামা বাঙালিদের অভিমত। 1. হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বিদ্রোহীদের নৃশংস, বর্বর এবং নরহত্যাকারী দস্যু বলে অভিহিত করেন। 2. রাজনারায়ণ বসু 1857 এর বিদ্রোহকে নৈরাজ্যবাদী এবং নানা সাহেব আজিম উল্লাহর মতো বিদ্রোহী নেতাদের অন্যায়কারী দানব বলে অভিহিত করেন। 3. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন যে এই বিদ্রোহে জনগণের সমর্থন ছিল না। এরপরে 4. বাংলায় বিদ্রোহের দুর্বলতা। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত তীব্র হলেও শিক্ষিত বাঙালি সমাজের সমর্থনের অভাবে এই বিদ্রোহ বাংলায় খুব একটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। এরপর দেখো পরিণাম।
শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা প্রথম দিকে বিদ্রোহকে সমর্থন না করলেও বিদ্রোহ দমনে সরকার যে নিষ্ঠুর দমননীতির আশ্রয় নেয় তা শিক্ষিতদের চোখ খুলে দেয়। তার উপলব্ধি করা যে ব্রিটিশ শাসন কখনো ভারতীয়দের কল্যাণ করবে না। এই চেতনা পরবর্তীকালে জাতীয়তাবাদকে শক্তিশালী করে। এরপর দেখো 4.6 টিকা লেখো হিন্দু মেলা ভূমিকা দেখো। 19 শতকে বাংলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গড়ে ওঠে। এগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল হিন্দু মেলা। এক প্রতিষ্ঠা পণ্ডিত রাজ নারায়ণ বসুর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে এবং তার সহযোগিতায় নবগোপাল মিত্র 1840 থেকে 94 খ্রিস্টাব্দ 1867 খ্রিস্টাব্দে চৈত্র সংক্রান্তির দিন কলকাতায় হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন। এজন্য সংগঠনটি চৈত্র মেলার নামেও পরিচিত ছিল। হিন্দু মেলার প্রথম সম্পাদক হন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এবং সহ সম্পাদক হন নবগোপাল মিত্র। 2 হচ্ছে উদ্দেশ্য। হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলো ছিল: 1. সাধারণ মানুষের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরবগাথা ছড়িয়ে দেওয়া। 2. দেশীয় ভাষা চর্চা করা। 3. জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া। 4. এদেশে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার প্রতিরোধের চেষ্টা করা। 5. দেশবাসীর মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগিয়ে তোলা প্রভৃতি। এবার 3 হচ্ছে বার্ষিক সম্মেলন। হিন্দু মেলার প্রথম বার্ষিক সভায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা মলিন মুখচন্দ্র মা ভারত তোমারই গানটি গাওয়া হয়। পরবর্তী বার্ষিক সভাগুলিতে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের লেখা গাও ভারতের জয় গানটি গাওয়া হতো। এই গানটি দেশপ্রেমিকদের জাতীয় সঙ্গীত হয়ে ওঠে। 4. রাজনারায়ণ বসুর সভাপতিত্ব। সেই সময়ের খ্যাতনামা ব্যক্তিত্ব রাজনারায়ণ বসু 1875 খ্রিস্টাব্দের বার্ষিক সভায় সভাপতিত্ব করেন। এই সভায় 14 বছর বয়স্ক রবীন্দ্রনাথ নিজের লেখা হিন্দু মেলার উপহার কবিতাটি আবৃত্তি করেন। 5 হচ্ছে বিশিষ্ট সদস্য। হিন্দু মেলার সদস্যদের মধ্যে বিশেষ উল্লেখ ছিলেন রাজা কমল কৃষ্ণ বাহাদুর, গিরিশচন্দ্র ঘোষ, রমানাথ ঠাকুর, পিয়ারীচরণ সরকার, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণদাস পাল প্রমুখ। এরপর দেখো উপবিভাগ ঘ.4 তার প্রশ্ন 4.7 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। উত্তর: শিক্ষার প্রসারে ছাপাখানার ভূমিকা। অষ্টাদশ শতকের শেষ দিকে ইউরোপের খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে বাংলার বিভিন্ন স্থানে ছাপাখানার প্রতিষ্ঠা হয়। বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ছাপাখানাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1. পাঠ্যপুস্তক। বাংলার ছাপাখানাগুলিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য প্রচুর পরিমাণ পাঠ্যপুস্তক ছাপা হতে থাকে। এইসব পাঠ্যপুস্তকের প্রধান বিষয়বস্তু ছিল সাহিত্য, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি। ছাপাখানায় মুদ্রিত বইপত্রের সুন্দর মুদ্রণ এবং কম দাম হওয়ায় তা গ্রাম বাংলার সাধারণ ছাত্রছাত্রীদের হাতেও পৌঁছে যাওয়া সম্ভব হয়। এইসব বইগুলি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। 2. অন্যান্য গ্রন্থ। ছাপাখানার প্রতিষ্ঠা ও প্রসারের পর থেকে বাংলায় বাইবেল, রামায়ণ, মহাভারত, বিভিন্ন প্রাচীন ভারতীয় সাহিত্য প্রভৃতির অনুবাদ, বিভিন্ন গবেষণাপত্র প্রভৃতি প্রকাশিত হয়। এগুলি সুলভে বাংলার সাধারণ পাঠকদের হাতে পৌঁছে যায়। এরপর দেখো 3. সংবাদ পত্রাদি। ছাপাখানাগুলি থেকে বাংলা ও ইংরেজিতে বেশ কিছু সংবাদপত্র ও সাময়িক পত্র প্রকাশিত হতে থাকে। এই সব সংবাদপত্র সাময়িক পত্রগুলিতে দৈনন্দিন সংবাদ ছাড়াও নিয়মিত বিভিন্ন জ্ঞানমূলক বিষয়ের আলোচনা স্থান করে নেয়। 4. নতুন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদের পাঠ্যপুস্তক রচনা করে তা কম খরচে বা বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপিত হলে তার অধীনে বেশ কয়েকটি স্কুল গড়ে ওঠে। এর ফলে বাংলায় শিক্ষার ব্যাপক প্রসার শুরু হয়। এবার 4.8 দেখো আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের কি ভূমিকা ছিল। উত্তর: আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা দেখো। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে 1905 খ্রিস্টাব্দে বাংলায় স্বদেশী ও বয়কট আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এই সময় স্বদেশী বিজ্ঞান চর্চার প্রসার ঘটানোর উদ্দেশ্যে শিক্ষা দরদী স্যার তারকনাথ পালিত ও স্যার রাসবিহারী ঘোষ 1914 খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। 1 হচ্ছে মৌলিক গবেষণা। কলকাতা বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ও গবেষকরা সক্রিয় সহযোগিতা পেয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার কাজ করার সুযোগ পান। ফলে বিজ্ঞান চর্চায় যথেষ্ট মানোন্নয়ন ঘটে। 2. খ্যাতনামা শিক্ষার্থী। কলকাতা বিজ্ঞান কলেজে পড়াশোনা এবং বিজ্ঞান সাধনা করে বহু শিক্ষার্থী পরবর্তীকালে বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। এরকম শিক্ষার্থীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ শাহ, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ।
এবার দেখো 3 নম্বর পয়েন্ট, খ্যাতনামা শিক্ষক। সেই যুগের বহু স্বনামধন্য শিক্ষক বিজ্ঞানী কলকাতা বিজ্ঞান কলেজে শিক্ষাদান করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন, শিশির কুমার মিত্র প্রমুখ। তাদের পরিশ্রমে এখানে বিশ্বমানের শিক্ষাদান ব্যবস্থা গড়ে ওঠে এবং বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক বিজ্ঞান চর্চার সঙ্গে এর যোগসূত্রে স্থাপিত হয়। 4 পয়েন্ট, শিক্ষকদের উদ্যোগ। দেখো কলকাতা বিজ্ঞান কলেজের বিভিন্ন শিক্ষক দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখানকার শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠার মাধ্যমে দেশের যুব সমাজকে সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে স্বনির্ভর হতে উৎসাহিত করেন। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ শাহ স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত থেকে দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার দেখো বিভাগ 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের একটাই করতে হয়, 8 নাম্বার থাকে, 8 × 1 8। এখানে দেখো দিয়েছি ঔপনিবেশিক ভারতে আদিবাসী ও কৃষক বিদ্রোহগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর দিয়েছি দেখো মহাবীর্যের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এই মহাবীর্যের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো, এই প্রশ্নটা দেওয়া আছে, দেখবে ডিবি কোচিংয়ের চ্যানেলে গিয়ে খুঁজে নেবে। আর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার না হলে আমি এই দুটো প্রশ্ন আমি আর একটা ভিডিওতে করে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।